হারাম ইনকামের ভয়ঙ্কর পরিণতি এটা শুধু একটা কল্পনা, যেটা হবে সম্পূর্ণ শিক্ষণীয় একটি বিষয়। একটা সংসার বাইরে থেকে দেখলে একদম সব ঠিকঠাক মনে হলেও টিনের চালা বদলে পাকা ঘর, পুরনো সাইকেল বদলে মোটরসাইকেল, মোটরসাইকেল বদলে 4 চাকার গাড়ি, সবই কি ভাগ্যের খেলা? না, কেউ জানে না। এই সুখের ভিতটা তৈরি হচ্ছে পুরোটাই হারাম ইনকামের ওপর। আর হারাম ইনকাম শুধু পেট ভরায় না, এটা ধীরে ধীরে ঈমান কেড়ে নেয়, স্বাস্থ্য নষ্ট করে, আর সংসার থেকেও শান্তি তুলে নিয়ে যায়। আজ আমি তোমাদের সঙ্গে এমনই একটা বাস্তব গল্প শেয়ার করতে যাচ্ছি, যার শেষটা অনেকের জন্য হবে কঠিন সতর্কবার্তা। রশিদ সাহেব গাড়ি থেকে নামেন, মুখে তার কৃত্রিম আত্মবিশ্বাস, হাতে একটি কালো ব্রিফকেস। জুলেখা, এই জুলেখা, এই নাও, এর ভেতরে 5 লাখ টাকা আছে। টাকাগুলো সিন্ধুকে তুলে রাখো। 5 লাখ টাকা? রোজ রোজ আপনি এত টাকা কোথায় পান বলেন তো? এসব টাকা কি সত্যি হালাল টাকা? এত কিছু তোমাকে জানতে হবে না তো। আমি বলেছি টাকাটা তুলে রাখ, তাই তুলে রাখো। ব্যাস, এগুলো অফিসের টাকা। আপনি প্রায়ই এতগুলো করে টাকা বাড়িতে নিয়ে আসেন অফিসের টাকার কথা বলে, কিন্তু টাকাগুলো আর কখনোই তো অফিসে ফেরত যায় না। শোনো জুলেখা, যখন অফিসের দরকার হবে ঠিক তখনই টাকা অফিসে যাবে। এখন আমাকে প্রশ্ন করো না তো। আমি বলেছি রাখতে, তুমি রাখো। তবু আমার খুব ভয় হয়, এত টাকা পয়সা বাড়িতে রাখা ভালো না। আমরা তো আগে কত সাধারণ জীবন যাপন করতাম, কিন্তু এখন এত টাকা দেখে আমার বুক কেঁপে ওঠে। কখন যে কোন ঝামেলায় পড়ে যাই। কোনো ঝামেলা হবে না, সব ঝামেলা আমি সামলে নেব। তুমি এখন তোমার কাজ করো। জুলেখা নিঃশব্দে মাথা নিচু করে ব্রিফকেস নিয়ে সিন্ধুকের দিকে চলে যায়। জুলেখার এই ভয়টা অমূলক ছিল না, কারণ যে টাকা হারাম টাকা হয় সে টাকা কখনোই সংসারে বরকত আনে না। এদিকে রশিদ সাহেব হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসে বসেন। টেবিলের এক পাশে তার মেয়ে মিলি, আর অন্য পাশে ছেলে রাফি চুপচাপ বসে আছে। আপু, আজকে তোমার এত দেরি হলো কেন? অফিসে নানা কাজ থাকে, আমি কি তোমাদের মতো ফ্রি নাকি যে সকাল সকাল বাড়ি চলে আসবো? আব্বু, আমার আজ স্কুলে খুব মাথা ঘুরছিল। এটা শুনে রশিদ সাহেব এক মুহূর্ত থমকে যায়। টেবিল ভরা পাহাড়ি খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, কলা, ফল সব আছে। কি বলছো তুমি? মাথা ঘুরে পড়ে যাবে কেন? তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করনি নাকি রাফি? না আব্বু, আমি তো খাই, তবুও আজ স্কুলে হঠাৎ মাথা ঘুরছিল। ঠিকমতো খেলে মাথা ঘুরবে কেন? এই দেখো, টেবিল ভর্তি কত কি খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, কলা সবই তো আছে। আর কোনোদিন যাতে মাথা ঘুরে এ কথা যেন আমি না শুনি। এরপর রশিদ সাহেব স্ত্রীর দিকে ঘুরে তাকিয়ে বলে, জুলেখা, ছেলেটা এমন কথা বলছে কেন? আরো বেশি বেশি করে রান্না করবে, বাজারে যা যা ভালো জিনিস আছে সব নিয়ে আসবে। আপনি এসব কি বলছেন? টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয়? আমাদের ছেলের তো বড় কোনো অসুখও থাকতে পারে। অসুখ? কিসের অসুখ? সিন্দুক ভর্তি টাকা আছে আমার, যত ইচ্ছা খরচ করো। এটা অসুখ বিসুখের কোনো সমস্যা না। ঠিক করে খাবার দাবার খায় না ওরা, এজন্যই মাথা ঘুরে পড়ে গেছে। কি বলছেন? শুধু টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায়? হ্যাঁ তাই, খাবারটা আরো বাড়িয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এদিকে রাফি চুপ করে প্লেটের দিকে তাকিয়ে থাকে। মিলির মুখেও হাসি নেই। এভাবেই রশিদ সাহেব তার টাকার দম্ভে সবাইকে চুপ করিয়ে দিত। সে বুঝতে পারে না, টাকা মুখ বন্ধ করাতে পারে ঠিকই, কিন্তু অসুখ আর অভিশাপ থামাতে পারে না। এক সময় এই ঘরেই অল্প রোজগার হলেও হাসি গল্পে ভরে থাকতো খাবারের টেবিল। কিন্তু আজ টেবিল ভরা খাবার, কিন্তু মন ভরা শুধুই শূন্যতা। রশিদ সাহেব দিন রাত শুধু টাকার পেছনেই ছুটে বেড়ায়। পরিবারের জন্য সময় নেই তার কাছে। সন্তানের চোখের পানি আর কষ্ট সে টাকা দিয়ে মাপে। এটা এখন আর কোনো সংসার নয়, এটা একটা যান্ত্রিক পরিবেশ হয়ে গেছে, যেখানে আছে শুধু টাকা, কিন্তু নেই বরকত ও ভালোবাসা। এভাবেই আরেকটা রাত কেটে গেল। প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পরদিন সকাল হতেই রশিদ সাহেব অফিসের প্রস্তুতি নিচ্ছেন। মিলি আর রাফিও স্কুলের জন্য বেরিয়ে গেল। ভাই রাফি, হঠাৎ আমার খুব মাথা ঘুরছে। এরপর মিলিকে বাড়িতে আনা হয়। সে নিস্তেজ হয়ে পড়েছে। মা, আমার কি হয়েছে তোমার? এরপর ডাক্তার আসেন আর মিলিকে দেখে বলেন,
ভাবি, আপনার মেয়েটাকে একজন বড় ডাক্তার দেখানো জরুরি, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। ডাক্তার সাহেব, খুব খারাপ কিছু কি হয়েছে? এখনই ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অবহেলা করা ঠিক হবে না। আর আমি শুনেছি আপনার ছেলেও নাকি মাঝে মধ্যে অসুস্থ থাকে, ওকেও বড় ডাক্তার দেখানো দরকার। জি ডাক্তার সাহেব, মনে হচ্ছে ডাক্তার দেখাতেই হবে। দেখুন ভাবি, এই ছোট ছোট অসুখই অনেক সময় বড় রোগের লক্ষণ হয়ে দাঁড়ায়। রশিদ ভাই বাসায় এলে সব কথা ওনাকে জানাবেন, আল্লাহ চাইলে মিলি সুস্থ হয়ে যাবে। এদিকে অফিসে একজন লোক ফাইল হাতে দাঁড়িয়ে আছে। ভাই, আমার কাজটা একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। 2 মাস থেকে আমার ফাইলটা পড়ে আছে ভাই। দেখেন ভাই, পরে এলে ফাইল আগে কি করে পাবেন বলেন তো? তবে আপনি তো বুঝেনি, পরে এসে আগের কাজ করাতে হলে কি করতে হয়। এরপর লোকটি চুপচাপ পকেট থেকে 10,000 টাকা বের করে আলহামদুলিল্লাহ, এখন দেখবেন আপনার ফাইল কত দ্রুত দৌড়ায়। আজকেই আপনার কাজ হয়ে যাবে ভাই। কিন্তু সে ভুলে গেছে আলহামদুলিল্লাহ বলা যায় শুধুমাত্র হালাল রুজিতে, ঘুষের টাকা নিয়ে না। এদিকে ডাক্তারের কথাগুলো জুলেখার কানে বাজতে থাকলো। একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা এটা। দরজা খুলে তখন রশিদ সাহেব ঢোকেন। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? আজকে কিছু ঘটনা ঘটেছিল, আপনাকে বলতে চাই। কি হয়েছে বলো। আজ স্কুলে মিলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। স্কুল থেকেই বাড়িতে পাঠানো হয়েছে ওকে। ডাক্তার কামাল ভাই এসেছিল। সে বলেছে মিলিকে বড় ডাক্তার দেখাতে হবে, আর রাফিকেও পরীক্ষা করাতে হবে। বড় ডাক্তার কেন? ডাক্তার বলেছে ছোট ছোট রোগী অনেক সময় বড় বিপদের ইঙ্গিত। আমি খুব ভয় পাচ্ছি ওদের নিয়ে, ওদের জন্য আমার মনটা ভালো নেই। এরপর রশিদ সাহেব চুপ, মুখে কোনো কথা নেই। তারপর হঠাৎ বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, কালকে তুমি ওদের ডাক্তারের কাছে নিয়ে যেও। আমার অফিসে প্রচুর কাজ পড়ে আছে, সময় পাবো না। ওই তো সিন্ধুকে টাকা রাখা আছে, যত দরকার ওখান থেকে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারল না টাকার ব্যবস্থা করলেই বাবার সব দায়িত্ব শেষ হয়ে যায় না। পরদিন জুলেখা, মিলি আর রাফিকে নিয়ে বড় ডাক্তারের চেম্বারে আসে। ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দেয়। টেস্ট করে নিয়ে আসলে ডাক্তার রিপোর্ট দেখতে থাকে। ডাক্তার রিপোর্টগুলো একের পর এক উল্টে পাল্টে দেখছেন। মুখ তার গম্ভীর। ডাক্তার সাহেব, কেমন এসেছে রিপোর্টগুলো? ভাবি, আমি আপনাকে পরিষ্কার করে বলছি, আপনার 2 বাচ্চার মধ্যে নিউট্রিশনাল ইমব্যালেন্স আছে। কিন্তু ডাক্তার সাহেব, ওরা তো নিয়মিত মাছ, মাংস, দুধ, ফল সবই খায়। খাবার খেলেই শরীর ঠিক থাকে এটা ঠিক নয় ভাবি। খাবারটা কেমন উৎস থেকে আসছে সেটাও কিন্তু শরীরের ওপর প্রভাব ফেলে। মিলির ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাংশনাল অ্যানিমিয়া, সঙ্গে রিকারেন্ট ডাইজেস্টিভ ডিসঅর্ডার। আর রাফির ক্ষেত্রে সাইকোসোমেটিক উইকনেস, মানে মানসিক চাপ থেকে শরীর দুর্বল হয়ে পড়েছে। মাথা ঘোরা, দুর্বল লাগা, এসব হচ্ছে তার ফল। এইগুলো কি খুব ভয়ঙ্কর রোগ ডাক্তার সাহেব? না না, এখনই ভয়ঙ্কর কিছু না, কিন্তু অবহেলা করলে এগুলো থেকে বড় জটিল সমস্যা তৈরি হয়। ভাবি, একটা কথা বলি, অনেক সময় দেখি বাচ্চারা ভালো খাচ্ছে, তবুও শরীরে বরকত নেই। শরীর শুধু ক্যালোরি চায় না, শরীর ভালো পরিবেশ, মানসিক শান্তি আর পরিবারের চাপও বোঝে। ভাবি, আমি ওষুধ দিচ্ছি, ডায়েট চার্ট দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ওষুধে সব ঠিক হয়ে যাবে না। বাচ্চাদের দরকার শান্ত পরিবেশ, নিয়মিত যত্ন আর আল্লাহর উপর ভরসা। রশিদ ভাইকে এইসব কথা জানাবেন ভাবি আপনি। এরপর রিপোর্ট নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই রিপোর্টগুলো শুধু কোনো কাগজের ছিল না, এগুলো ছিল একটা পরিবারের ভেতরের কষ্ট। হারাম ইনকাম শুধু শরীর নষ্ট করে না, এটা এক সংসারের শান্তিও কেড়ে নেয়। জুলেখার হাতে ওষুধের প্যাকেট। মিলি, রাফি নিঃশব্দে মায়ের পাশে হাঁটছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, আর মনের শান্তিও নেই। ওষুধে যদি সব ঠিক হতো, তাহলে আমার বুকের এই কাঁপুনি কেন থামছে না? আমার বুক বলছে এই অসুখ এসেছে হারাম টাকার বিষ থেকে। আল্লাহ, আমাদের বাচ্চার কি দোষ ছিল? ওরা তো জানে না ওদের প্লেটে যে খাবার উঠছে তার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমি জানি এই কথাগুলো তাকে জানিয়ে লাভ নেই, কারণ টাকার লোভ যখন একবার কারো চোখ ঢেকে দেয়, তখন সত্যের আলো আর দেখা যায় না। একদিন না একদিন এই হারাম ইনকামের ভয়ঙ্কর পরিণতি আসবেই। আজ আমার সন্তানের শরীর, কাল হয়তো আমাদের পুরো সংসারে। হারাম টাকা ধীরে ধীরে কাজ করবে। এই টাকা হঠাৎ আঘাত করে না, সে অপেক্ষা করে। আর যখন আঘাত করে তখন শুধু একজন নয়, একটা পুরো পরিবার শেষ করে দেয়।
তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রশিদ সাহেবের পরিবারে তার এই হারাম ইনকামের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে? আজ আমরা এই গল্পটা এখানেই পুরো শেষ করতে পারলাম না, কারণ এই ভয়ঙ্কর পরিণতির গল্প আমাদের পরের পর্বে আরো গভীরভাবে উঠে আসবে। যদি তোমরা জানতে চাও রশিদ সাহেব কি বদলাবে, নাকি হারাম টাকার হিসাব তার দরজায় আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে, তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর আমাদের গল্পটা যদি তোমাদের একটু হৃদয় ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই রকম আরো কি? আমার ক্ষেত থেকে চুরি? ওদের এত বড় সাহস কি করে হয়? চুরির জিনিস দিয়ে পিকনিক খাচ্ছে ওরা, এটা আমি কিছুতেই মানব না। এই দেখো সাইম, কি ভাগ্য আমাদের, এক জমিতেই সব আছে। এই পাশে আদা, ওই পাশে হলুদ, একদিকে পেঁয়াজ, পাশে রসুন, আর ওখানে মরিচ। আর কোথাও যেতে হবে না আমাদের। চলো চলো, দেরি না করে এখান থেকেই দরকারি জিনিসগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি পালাতে হবে। কেউ দেখে ফেললে কিন্তু বড় ঝামেলা হয়ে যাবে। ভাই রাফি, এই কাজটা না আমাদের না করলেই ভালো হতো। চুরি করা জিনিস দিয়ে পিকনিক করব ভাবতে আমার খুব খারাপ লাগছে ভাই। যদি ধরা পড়ে যায় তখন আমাদের মান সম্মান থাকবে? তখন তো সবাই আমাদের চোর বলবে। আরে ভাই স্যাম, এখন তো আর পিছু হটার সময় নয়। আমরা তো মিলিকে কথা দিয়ে এসেছি, এই জিনিসগুলো আমরা নিয়েই যাব। তবুও ভাই, মনটা কিছুতেই সায় দিচ্ছে না। তুমি যতক্ষণ এসব ভাবছো ততক্ষণে আমাদের কাজ শেষ হয়ে যেত। এখানে বেশি দেরি করলে সত্যিই ধরা পড়ে যাব। তার চেয়ে তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। নাও নাও, যা দরকার তাড়াতাড়ি তুলে নাও। এরপর রাফি আর সাইম দুজনেই চুপি চুপি কৃষকের জমির ভেতরে ঢুকে পড়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার মর্মর শব্দ হচ্ছে। পিকনিকের জন্য দরকারি মরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর হলুদ এক এক করে তুলতে থাকে তারা। অথচ সাইমের চোখ মুখে তখনও স্পষ্ট অনিশ্চয়তা আর অপরাধ বোধ। ভাই সাইম, যথেষ্ট হয়েছে। এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এখনই আমাদের পালাতে হবে। যদি জমির মালিক এসে পড়ে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাফি, আর দেরি নয়, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, আমরা এখনই এখান থেকে চলে যাব। এরপর দুজনেই আর একটু সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সব একত্রে করে। তারপর প্রাণপণে দৌড়ে কৃষকের জমি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তারা জানতো না দূর থেকে একজন সবকিছু খুব ভালো করে দেখে ফেলেছে, আর সে হচ্ছে কালু। ঘটনা তো ঘইটা গেল। সাহেব আর রাফি রমজান ব্যাপারীর ক্ষেত থেকে আদা, রসুন, পেঁয়াজ তুলছে, আর কিভাবে তাড়াহুড়ো কইরা সব নিয়ে পালায়া গেল। আমি কিন্তু সব দেখা ফেলছি। এর আগে একবার আমি রাফিদের বাড়িতে চুরি করতে গেছিলাম, তখন ওরা আমাকে ধইরা যা পিটানিটাই না দিছিল, আজ সেই অপমানের হিসাব চুকাইতে হইব। চল, এই খবরটা এখনই রমজান ব্যাপারীরে জানাইতে হইব। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। কালু আর এক মুহূর্ত দেরি না করে সোজা রওনা দিল রমজান ব্যাপারীর বাড়ির দিকে। মনে তার প্রতিশোধের আগুন। কিছুক্ষণ আগে যা সে দেখেছে তার চেপে রাখতেই পারছে না। মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে সে সোজা চলে গেল রমজান ব্যাপারীর বাড়িতে। রমজান ব্যাপারী তখন বাড়ির বারান্দায় বসে আছে। হঠাৎ কালুকে দেখে তার কপাল একেবারে কুঁচকে গেল। এই কালু, কি ব্যাপার? এমন হাঁপাতে হাঁপাতে আসছিস কেন রে? ব্যাপারী সাহেব, আজকে এমন একটা ঘটনা ঘটছে, না বললে আপনারই বড় ক্ষতি হয়ে যাইব। কি ঘটনা? স্পষ্ট করে বল। আজ আমি নিজের চোখে খাইছি সাইম আর রাফি আপনার ক্ষেতের ভেতরে ঢুইকা আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলা চুরি করছে। কি বলছিস? ওরা আমার ক্ষেত থেকে চুরি করেছে? ওদের এত সাহস! ব্যাপারী সাহেব, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ যা ছিল সব তাড়াতাড়ি তুইলা নিয়ে গেছে। এমন ভাবে চারপাশে দেখতাছিল যেন জানে যে কোনো সময় ধরা পড়া যাইব। তারপর দেখলাম সব একসাথে কইরা দৌড়ায়া পালায়া গেল। আমি সব দূর থেকে দেখছি। কি? আমার ক্ষেত থেকে চুরি? ওদের এত বড় সাহস কি করে হয়? দিনে দিনে ছেলেগুলো একেবারে বেপরোয়া হয়ে গেছে। এই চুরি যদি আজই থামানো না যায়, কাল পুরো গ্রামেই অরাজকতা হবে। চল কালু,
আর এক মুহূর্তও দেরি নয়, আমরা এখনই ওদের অভিভাবকদের কাছে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রমজান ব্যাপারী পৌঁছে গেল রাফির বাড়িতে। উঠোনে তখন রাফির বাবা বসেছিল। ভাই, আজ আপনাদের ছেলেদের নিয়ে খুব গুরুতর অভিযোগ এসেছে। কি অভিযোগ ব্যাপারী সাহেব? আপনার ছেলে রাফি আর তার বন্ধু সায়েম আজ আমার ক্ষেত থেকে আদা, রসুন, পেঁয়াজ আর মরিচ চুরি করে নিয়ে গেছে। কি, রাফি চুরি করেছে? এ কি বলছেন আপনি? হ চাচা, আমি নিজে চোখে দেখছি। ওরা তাড়াহুড়ো কইরা সব জিনিস তুইলা পালায়া গেছে। যদি এটা সত্যি হয় তাহলে ওদের শাস্তি হবেই। চুরির জিনিস দিয়ে পিকনিক খাচ্ছে ওরা, এটা আমি কিছুতেই মানব না। এরপর সবাই মিলে সাইমের বাড়িতেও গেল। যদি না আসে গভীর রাতে, সাইমের অভিভাবক সব শুনে হতভম্ব হয়ে যায়। এই কাজ যদি আমার ছেলে করে থাকে তাহলে ওকে আমি নিজ হাতে শাস্তি দেব। শাস্তি দেওয়ার আগে সত্যতা সামনে আনতে হবে। শুনেছি ওরা পিকনিকে আছে। চলুন সবাই আমরা পিকনিক স্পটের দিকে যাই। আজই এই ঘটনার একটা ফয়সালা হবে। এদিকে রাফি আর সাইম তখন পিকনিকের আনন্দে ব্যস্ত, কিন্তু তারা জানতো না গ্রাম থেকে তাদের দিকে ধেয়ে আসছে এক দল রাগান্বিত অভিভাবক। সত্য আর মিথ্যার মুখোমুখি হওয়ার সময় ঘনিয়ে আসছে। এদিকে পিকনিক স্পটে সব ঝামেলা মিটে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস এসেছে। চারদিকে খোলা মাঠ, গাছের ছায়া আর হালকা বাতাস। পরিবেশটা ধীরে ধীরে উৎসবমুখর হয়ে উঠেছে। আচ্ছা শোনো সবাই, অনেক ঝামেলা কাটকোট পেরিয়ে অবশেষে পিকনিকের জন্য আমাদের জিনিসপত্র এসে গেছে। এবার আর দেরি নয়, চলো পিকনিক শুরু করি। এখন রান্না বাজা হবে, খাওয়া হবে। পুরো পিকনিকের আসল আনন্দ এখনই শুরু। আর হ্যাঁ, একজন গিয়ে বক্সে গান ছেড়ে দাও না, গান ছাড়া আবার পিকনিক জমে নাকি? হ্যাঁ, বক্স কি আর এখানে চুপচাপ বসে থাকার জন্য নিয়ে এসেছি নাকি? দাঁড়াও, আমি এখনই একটা জম্পেশ হিন্দি গান ছেড়ে দিচ্ছি। মুড একদম ভালো হয়ে যাবে সবার। এই কথা বলি রাফি দ্রুত এগিয়ে গেল বক্সের দিকে। তার চোখ মুখে উচ্ছ্বাস, মনে শুধু আনন্দ আর গান বাজনার উত্তেজনা। চলো আমরা ততক্ষণে রান্নার প্রস্তুতি শুরু করি। আমি চুলা ধরাবো, আমি ভাত রান্না করব, আর আমি টমেটো কাটবো। ঠিক আছে, আমি তাহলে সবকিছু তদারকি করব। এবার সবাই কাজে লেগে পড়ো। একদিকে রাফি বক্সে গান ছাড়তে ব্যস্ত, আর অন্যদিকে মেয়েরা রান্নার আয়োজন বসাচ্ছে। হাসি, গল্প আর গানের সুরে পিকনিক স্পট ধীরে ধীরে আনন্দে ভরে উঠেছে। তবে এখনো কেউ জানে না সামনে তাদের কি অপেক্ষা করছে। তারা কেউ রান্নায় ব্যস্ত, কেউ জ্বালানি জোগাড় করছে, কেউ আবার হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এভাবেই কিছুটা সময় কেটে গেল। ঠিক তখনই হঠাৎ করেই দূর থেকে ভেসে এলো কোলাহলের শব্দ। দল বেঁধে পিকনিক স্পটের দিকে এগিয়ে আসছে কয়েকজন বড় মানুষ। চোখের পলকেই আনন্দের পরিবেশ বদলে গেল। যারা এসেছে তারা আর কেউ নয়, রাফি, সায়েম আর বাকিদের অভিভাবকরা। বাচ্চারা অভিভাবকদের দেখে ভয়ে থমকে গেল। মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল তাদের। বন্ধ করো সব। এই মুহূর্তেই তোমাদের এই জঘন্য নোংরামি বন্ধ করো। এখানে কি হচ্ছে? আমরা এসব কি শুনছি? হ্যাঁ, প্রশ্ন শুনে বাচ্চারা আরো ভেঙে পড়ল। কেউ কিছু বলার সাহস পেল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দেখছেন ব্যাপারী সাহেব, দেখছেন? এই হচ্ছে চোরের দলের কাণ্ড কারখানা। সব জিনিস চুরি কইরা আইনা, এখন আবার পিকনিক। চুরি চামারি কইরা পিকনিক করার মানে কি কন্ত? কালুর কথা শুনে পরিস্থিতি আরো ভারী হয়ে উঠল। দেখেছো তোমরা, তোমাদের জন্য আজ আমাদের কত বড় লজ্জায় পড়তে হচ্ছে। কে বলেছে তোমাদের অন্যের জমি থেকে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো পিকনিকের জন্য চুরি করে আনতে? আমরা কি তোমাদের টাকা পয়সা দিই না? তোমাদের যা দরকার হয় তা কি চাইলে কিনে দিই না আমরা? আর পিকনিকে বক্স কেন এনেছো? এইসব নোংরামি শিখেছো কোথা থেকে তোমরা? চারদিকে তখন শুধু নীরবতা। বাচ্চাদের চোখে পানি টলমল করছে, মাথা নুয়ে এসেছে অপরাধ বোধে। আনন্দের পিকনিক মুহূর্তে বদলে গেছে লজ্জা আর অনুশোচনার এক করুণ দৃশ্যে। এমন পরিস্থিতি দেখে রমজান ব্যাপারের কঠিন মনটাও ধীরে ধীরে নরম হয়ে এলো। বাচ্চাদের মাথা নিচু করা মুখ, ভেজা চোখ, সবকিছু দেখে তার মনে মায়া জাগলো। আচ্ছা ঠিক আছে ভাই, বাচ্চারা ভুল করে ফেলেছে। ভুল তো মানুষই করে, আর ধমক দেওয়ার দরকার নেই। আমি এই ঘটনার জন্য ওদের মাফ করে দিচ্ছি, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলছি, আমাদের মহল্লায় এই ধরনের নোংরা বেহুদা পিকনিক আর চলবে না। পিকনিক যদি হয় তাহলে সেটা হবে আদর্শ পিকনিক, শিক্ষা সফর কেন্দ্রিক পিকনিক, যেখান থেকে বাচ্চারা কিছু শিখবে। আমি বিষয়টা স্কুলে বলে দেব। আমি যেহেতু স্কুলের সভাপতি, আমার কথা সবাই শুনবে ইনশাল্লাহ। তোমরা ভুল করেছো, আমি সেটা মেনে নিয়েছি, তাই আমি তোমাদের ক্ষমা করলাম।
কিন্তু এই বক্স, এটা আমি কালুকে দিয়ে এখনই পাঠিয়ে দিচ্ছি দোকানে। এখানে আর বক্স বাজবে না। আর তোমরা পিকনিকে রান্না করে আনন্দ করে খাবার খাও। আদা রসুন পেঁয়াজ এইসব নিয়ে আমার আর কোনো দাবি নেই, তবে মনে রেখো এমন কাজ যেন আর কোনোদিন না হয়। রমজান ব্যাপারীর কথা শুনে সবার বুকের উপর থেকে যেন একটা বড় বোঝা নেমে গেল। চাচা যান, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। এই ঘটনার বেশিরভাগ দোষ আমারই ছিল। আমি সবাইকে ভুল পথে নিয়ে গিয়েছি। না রাফি, আমি সবচেয়ে বেশি ভুল করেছি। আমরা সবাই একসাথে ক্ষমা চাই। না রাফি, আমি সবচেয়ে বেশি ভুল করেছি। আমরা সবাই একসাথে ক্ষমা চাই চাচা যান। এরপর একজন আরেকজনের দিকে তাকিয়ে সবাই সবাইকে ক্ষমা করে দিল। তারপর আবার পরিবেশটা একেবারে হালকা হয়ে এলো। সবাই মিলে শান্তভাবে পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়ির পথে রওনা দিল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমরা বছরে একবার পিকনিক খাই, কিন্তু পিকনিকে গিয়ে অনেক সময় আমরা বড় ভুল করে বসি। কারো জিনিস চুরি করে পিকনিকে আনা এটা কিন্তু একদমই ঠিক না। কারো অনুমতি ছাড়া কারো জিনিস দেওয়া যাবে না। কোনো কিছু নিতে হলে অবশ্যই অনুমতি লাগবে। আর পিকনিক যদি করতে হয় তাহলে সেটা হোক শিক্ষা কেন্দ্রিক এবং আদর্শ পিকনিক। এই কথাগুলো মনে রেখো। ঠিক আছে, তাহলে তো তোমাদের আমার উপর পুরো বিশ্বাস আছে, ঠিক তো? তাহলে শোনো, আমি এখন থেকে কাজ শুরু করছি। পিকনিকে একটা লিডার থাকা খুবই দরকার। লিডার না থাকলে পিকনিক কখনোই জমে না। আর যেহেতু লিডার আমি, তাই আমি যাকে যেভাবে বলবো তাকে সেভাবেই কাজ করতে হবে, বুঝেছো? কোনো প্রশ্ন নয়। সাইম আর রাফি, তোমরা দুজন এখনই বের হও। আজকেই বক্স ভাড়া করতে হবে, বুঝেছো? আর বাজারে যেহেতু যাচ্ছ, বাকি 600 টাকা দিয়ে আমি যেই জিনিসগুলোর লিস্ট দিয়েছি সব কিনে নিয়ে আসবে। একসাথে গেলে দুইটা কাজই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মিলি, কোনো চিন্তা নেই। আমি আর সাইম এখনই বের হচ্ছি। তুই যেভাবে বলছিস আমরা সেভাবেই সব কাজ করব। এরপর রাফি আর সাইম দুজনেই দ্রুত পায়ে বাজারের দিকে রওনা দেয়। তাহলে আমরা এখানে আর কি করব? দেখছি তো আমাদের জন্য আলাদা কোনো কাজই নেই। হ্যাঁ, আপাতত আমাদের আর কোনো কাজ নেই। আমাদের আসল কাজ কালকে। কাল পিকনিক, আর পিকনিকে মেয়েদেরকেই বেশি কাজ করতে হয়, বুঝেছো? ছেলেদের কাজ তো আজ কাজ কাল। চলো তাহলে, এখন আর দেরি নয়। এখন যে যার বাসায় ফিরে যাওয়া যাক। কালকে পিকনিক, সবকিছু তখনই দেখা যাবে। এরপর সবাই ধীরে ধীরে নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়। সবার মনেই পিকনিকের উত্তেজনা আর আনন্দ। এই যে ভাই, আমরা দুটো বক্স ভাড়া নিতে চাই। কাল আমাদের খুব দরকার। আমাদের একটা পিকনিক আছে, তবে কাল এসে যাতে শুনতে না হয় ভাড়া দেওয়ার মতো বক্স নেই। আরে কি যে কও না তোমরা। আমি একবার যাকে কথা দেই সেই কথা রাখার চেষ্টাই করি। আমি কথা দিয়া কথা না রাখা মুনাফিকের কাজ আমি জীবনেও করি নাই, আর করবো না। তোমরা নিশ্চিন্ত থাকো, কাল ঠিক সময় বক্স পাইয়া যাবা। ঠিক আছে ভাই, তাহলে আমরা নিশ্চিত হলাম। এরপর তাদের বক্স ভাড়া সম্পূর্ণ হয়। দোকান থেকে বেরিয়ে দুজন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। চলো রাফি, বক্সের কাজ তো হয়ে গেল। যেটা দরকার নেই সেটাই আগে হলো। এখন বাকি জিনিসপত্রগুলোও তো কিনতে হবে নাকি? মাংস, তেল, লবণ, হলুদ আর সব মশলা। হ্যাঁ হ্যাঁ, চলো সাইম, এখন এক এক করে সব জিনিস কিনে ফেলি আমরা। এরপর তারা দুজন বাজার ঘুরে ঘুরে লিস্ট অনুযায়ী সব জিনিস কিনে নেয়। যাক আলহামদুলিল্লাহ, মাংস, তেল, লবণ, হলুদ আরো নানান রকম মশলা সবকিছু আমরা ঠিকঠাক ভাবে কিনে নিয়েছি। আজকের কাজ তাহলে শেষ। চলো এখন সাইম, আমরা বাসায় চলে যাই। তারপর ব্যাগ হাতে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়। সেদিনটা এভাবেই কেটে যায়। পিকনিকের আনন্দে সেই রাতটা যেন কারো কাটতেই চাইছিল না। সবার মুখে হাসি, চোখে উচ্ছ্বাস। পরদিনের অপেক্ষা। পরদিন সকালে সবাই ঠিক সময়ে পিকনিক স্পটে হাজির হয়। ওয়াও, জায়গাটা তো দারুণ। আজ পিকনিকে অনেক মজা হবে। কিছুক্ষণ পর একে একে সব জিনিসপত্র এসে পৌঁছায়। বক্স এসে গেছে, প্যান্ডেল সাজানোর জিনিসও চলে এসেছে। মাংস, তেল, লবণ, মশলা সব ঠিক আছে। অনেক জিনিসপত্র এসে গেলেও জান্নাতুলের মুখে তখনও চিন্তার ছাপ। সে চারপাশে তাকিয়ে তাকিয়ে অস্থির হয়ে ওঠে।
লিস্টের জিনিসগুলোই তো এসে গেছে, কিন্তু যেগুলো আসল জিনিস সেগুলো তো নেই। চাল কোথায়, পেঁয়াজ কোথায়, রসুন কোথায়, মরিচ কোথায়? এই জিনিসগুলো তো চোখেই পড়ছে না। এইগুলো ছাড়া পিকনিক হবে কি করে? তার এমন কথায় পরিবেশটা একটু থমকে যায়। ঠিক তখনই মিলি এগিয়ে আসে আর বলে, আরে জান্নাতুল, তুমি এভাবে কথা বলছো কেন? আগেই তো সব ঠিক করা হয়েছে। এই জিনিসগুলোই তো বাজারের লিস্টে থাকবে। যার যেভাবে কাজ করার কথা এখন সে ঠিক সেভাবে কাজ শুরু করবে। আর হ্যাঁ, তোমরা সবাই একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই পিকনিকের লিডার, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে তুমি কিভাবে সব ম্যানেজ করো। প্রিয় পিকনিকের সদস্যবৃন্দ, এখন তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা যেহেতু মহল্লায় থাকি, তাই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এই জিনিসগুলো ম্যানেজ করা কোনো কঠিন ব্যাপার নয়। আমাদের আশেপাশে অনেক জমি আছে যেখানে এসবের চাষ হয়েছে। তোমরা এখন এক এক করে যাবে আর যেভাবে পারো পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এই সব কিছু ম্যানেজ করে নিয়ে আসবে। তুমি কি বলতে চাও মিলি? আমাদেরকে তুমি চুরি করতে পাঠাচ্ছ নাকি? আরে আরে জান্নাতুল, এতে এত রেগে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, এটাকে কি চুরি বলে নাকি? হ্যাঁ, আমরা তো বছরে একবারই পিকনিক করি নাকি? আর আশেপাশের জমিগুলো কার শুনি? আমাদেরই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের। সেখান থেকে সামান্য কিছু জিনিস নিয়ে এলে সেটাকে কি চুরি বলে নাকি? আমি তো তোমাদের চুরি করতে বলিনি। না মিলি, এটাকেই চুরি বলে। তুমি হয়তো জানো না, ইসলামে স্পষ্ট বলা হয়েছে অনুমতি ছাড়া অন্যের কোনো জিনিস নেওয়াই চুরি। জিনিস ছোট হোক বা বড়, অনুমতি ছাড়া নিলে সেটা হারাম হয়। তুমি এই বিষয়টা এত সিরিয়াসলি নিচ্ছ কেন জান্নাতুল? এটা কিন্তু মোটেও চুরি না। আমার কাছে এটা খুবই সিরিয়াস বিষয়। আমি আর এই বিষয়ে তর্ক করব না। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কারো জমিতে গিয়ে চুরি করতে পারবো না। আমি আগেই বলেছিলাম পিকনিকে এই বক্স আনার দরকার নেই। বক্সে গান বাজিয়ে আমরা আমাদের হালাল আনন্দকে নষ্ট করব কেন? এতে শুধু পাপই হবে, কোনো লাভ নেই। তার উপর এখন আবার মানুষের জমি থেকে জিনিস চুরি করে আনতে বলছো। এটা তো পরিষ্কার চুরির কাজ। এই পিকনিকে আসাই আমার উচিত হয়নি। এখন তো বাড়িতেও যেতে পারবো না। বাড়িতে তো বলে এসেছি পিকনিকে খুব সুন্দরভাবে হবে। এখন গিয়ে কি জবাব দেব? তোমাদের যা ইচ্ছা করো, আমাকে ওসব চুরির মধ্যে টেনো না। এরপর চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। আনন্দের পিকনিক যেন মুহূর্তেই এক কঠিন পরীক্ষায় পরিণত হয়। পরিস্থিতি আরো গম্ভীর হয়ে ওঠে। জান্নাতুলের কথায় পরিবেশ থমকে গেলে মিলি কিছুক্ষণ চুপ থেকে আবার সে কথা বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, জান্নাতুল যখন এসব জিনিস আনতে চায় না, তখন আর জোর করার কিচ্ছু নেই। ও তো একটু বেশি হাদিস বোঝে, এই জন্যই এমন সমস্যা যত সব। এখন শোনো, হালিমা, রাফি, সাইম, রাদিয়া, তোমরা তাহলে যাও, বাকি জিনিসগুলো ম্যানেজ করে নিয়ে এসো, বুঝেছ? মিলির কথা শেষ হতে না হতেই হালিমা হঠাৎ প্রতিবাদ করে ওঠে। না মিলি, আমি পারবো না। আমিও পারবো না। অন্যের জমি থেকে জিনিস নিয়ে আসা কি আমাদের কাজ নাকি? হ্যাঁ, কেউ যদি ধরে ফেলে তাহলে তো ইচ্ছে মতো মারবে। রাদিয়া একটু থেমে আরো জোর দিয়ে বলল, আমরা মেয়ে মানুষ হয়ে চুরি করতে যাব? লোকজন কি বলবে? সবাই তো আমাদের চোর বলবে। এই কাজ আমার দ্বারা বাবা হবে না। রাতিয়া ঠিক বলেছে, চুন্নি হওয়ার কোনো ইচ্ছে আমারও নেই। কিছুটা কষ্ট আর হতাশা নিয়ে রাদিয়া বলে, আমি তো ভেবেছিলাম এইসব জিনিসের ব্যবস্থা তুমি নিজেই করবে মিলি, তোমার বাড়ি থেকে নিয়ে আসবে। এখন দেখছি তুমি আমাদেরই চুরি করতে পাঠাচ্ছ। হ্যাঁ, এখন দেখছি সব দোষ আমারই। আমি যদি শুরুতে বেশি টাকা চাইতাম তখন কি কেউ দিতে পারতে? হ্যাঁ, তুমি চাইলে তো তখনই আরো বেশি টাকা চাইতে পারতে, কিন্তু চাওনি। 200 টাকা করেই চাঁদা ধরেছিলে। আর আমি যদি 200 টাকার বদলে বেশি টাকা চাঁদা চাইতাম তখন তো কেউই দিতে চাইতে না। আমি তোমাদের ভালোর কথা ভেবে কম চাঁদা ধরেছি, আর এখন সেই ভালো করাটাই আমার অপরাধ হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আর কারো যাওয়ার দরকার নেই। পিকনিক বাদ দেই, পিকনিকই খাবো না আমি। এখন হয়েছে?
পরিবেশে তখন চাপা নীরবতা। পিকনিকের আনন্দ যেন পুরোপুরি প্রশ্নের মুখে, চারপাশে থমথমে নীরবতা। ঠিক তখনই রাফি সামনে এগিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, আমি আর সাইম যাচ্ছি। দেখি আমরা গিয়ে আদা রসুন পেঁয়াজ মরিচ সব ম্যানেজ করে আনতে পারি কিনা। তোমরা শুধু এদিকটা সামলাও। রাফির কথা শুনে কেউ কেউ থমকে যায়। না না, এইভাবে যাওয়া ঠিক হবে না। না রাফি, দাঁড়াও, এই কাজটা আমাদের ঠিক হচ্ছে না। কারোর জমি থেকে না বলে জিনিস নিয়ে আসা, এটাকে তো চুরি বলে। জান্নাতুল ঠিক বলেছে, এই কাজ করা আমাদের উচিত হবে না। আরে সাহেব, রাখো তো তোমার হাদিস। এখন আমরা যে জিনিসগুলো নিয়ে আসবো, পরে যার যার জমি থেকে এনেছি মালিকের সাথে দেখা করে বলে দিব, ওরা এমনিতেই আমাদের মাফ করে দিবে। কিন্তু তবুও এখন দরকারটাই বড় কথা। পিকনিক মাঝপথে আটকে গেলে সবাই আমাদের দোষ দিবে। সাইম কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা নাড়ে। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো যাচ্ছি। দুজনেই সেখান থেকে দ্রুত চলে যায়। রাফি আর সাইম চলে যেতেই মিলি জান্নাতুলের দিকে তাকিয়ে কথা বলে। এবার তো খুশি জান্নাতুল, তোমাদের কাউকে যেতে হলো না। রাফি আর সাইমই চলে গেছে। এখন আমাদের একটা কাজ বাকি, চাল দরকার। আমরা বাকি চারজন প্রত্যেকে বাড়ি থেকে আধা কেজি করে চাল নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। এতটুকু তো করতে পারবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চাল দেওয়া যায়। চাল তো আমাদের সবার বাড়িতেই আছে, এতে কোনো সমস্যা নেই। সবাই ধীরে ধীরে মাথা নাড়ে। এরপর তারা সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়, কেউ আশায়, কেউ দুশ্চিন্তায়, আর কেউ ভেতরের অস্বস্তি নিয়ে। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই পর্বেও আমরা শৈশবের পিকনিক গল্পটা শেষ করতে পারছি না, কারণ গল্পটা যে দিনে দিনে আরো বড়, আরো গভীর ও আকর্ষণীয় হয়ে উঠছে। তৃতীয় পর্ব মানে পরের পার্টে অপেক্ষা করছে তোমাদের জন্য দারুণ সব চমক আর গুরুত্বপূর্ণ শিক্ষা। সাইম আর রাফি কি সত্যি পেঁয়াজ মরিচ আদা রসুন চুরি করতে পারবে, নাকি মহল্লার কৃষকের হাতে ধরা পড়ে তারা খেয়ে সোজা পিকনিক স্পটে ফিরে আসবে? এই রহস্যের উত্তর যদি তোমরা জানতে চাও, তাহলে পরের পর্বটা দেখতে একদম ভুলো না, কারণ সামনের পর্বে আসছে সবচেয়ে আকর্ষণীয় ঘটনা, আর তার সাথে থাকবে জীবনের জন্য দরকারি সুন্দর শিক্ষা। 2026 সালেও শীতের কুয়াশায় ঢেকে আছে পুরো রসুলপুর মহল্লা। রাস্তার দুধারে শিশির ভেজা ঘাস, সব বাচ্চারা গায়ে শীতবস্ত্র জড়িয়ে আছে। কেউ টুপি পরে, কেউ মাফলার পরে মক্তবের পথে হাঁটছে। হাসি, গল্প আর দুষ্টমিতে মুখর চারপাশ। হ্যাঁ রে, এই বছরটাতে কত কি হলো, হাসি, কান্না, ঝগড়া, আবার বন্ধুত্ব। কিছু ভুলও করেছি, কিছু ভালো কাজও করেছি। আমার সব মিলে বছরটা ভালোই ছিল। আমি তো এই বছরটায় নামাজ ঠিক মতো পড়িনি। কাল রাতে যখন নতুন বছর গেল, তখন হঠাৎ মনে হলো আল্লাহ তো সব দেখছেন, কাজটা কি আমি ঠিক করেছি? হঠাৎ মিলি তখন বলে ওঠে, আরে কালকে হ্যাপি নিউ ইয়ারের রাতে আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলিনি তো? বাড়াবাড়ি মানে কি? নতুন বছর তো সবাই উদযাপন করে, আমরা করলে দোষ কি? হ্যাঁ করেই তো, কিন্তু এটা পালন করা ইসলামে কি জায়েজ আছে বল? নাকি মনিরজন্তি আমরা হারাম কিছু করে ফেলেছি? সত্যি বলতে কি, আমি নিজেও জানি না। কালকে তো অনেক মজা করেছি, কিন্তু ভাবিনি এটা ঠিক ছিল কিনা। আমি জানি না আমরা এমন কি খারাপ কাজ করেছি। নতুন বছর আমাদের মাঝে এসেছে, আমরা কি তাকে বরণ করব না? কিন্তু হুজুর তো বলেছিলেন নতুন বছরকে স্বাগতম জানাও, কিন্তু তার জন্য যেন কোনো সীমা না ছাড়াই। হ্যাঁ, হুজুরের পরামর্শটা মেনে চলাই ভালো হতো আমাদের জন্য। কোনো বিষয়ে খুশি হওয়া দোষের কাজ না, কিন্তু বাড়াবাড়ি করাটা হয়তো ঠিক হয়নি। এরপর কিছুক্ষণ সবাই চুপচাপ হাঁটে, তারপর আবার রাফি বলে ওঠে, কালকে আনন্দ করতে গিয়ে আমি এশা নামাজটাই মিস করে ফেলেছি, আর এখন সেটা মনে পড়েছে। এই জন্যই তো ভয় লাগছে, নতুন বছরটা উদযাপন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলেই তো ক্ষতি। ঠিক তখন সামন থেকে রাদিয়ার কণ্ঠ শোনা যায়, এই এই, দার্শনিকরা আলোচনা পরে করবে, এখন তাড়াতাড়ি চলো, আমাদের মক্তবে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ হুজুরকে সরাসরি জিজ্ঞাসা করব আমরা ভুল করেছি নাকি ঠিক কাজ করেছি। ঠিক আছে, আজই পরিষ্কার করে জেনে নিব হ্যাপি নিউ ইয়ার আমাদের পালন করা উচিত হয়েছে নাকি অনুচিত হয়েছে। এরপর সবাই আবার হাঁটা শুরু করে। শীতের সকালে তাদের পায়ের শব্দ মিলিয়ে যায় মক্তবের পথে। বাচ্চারা মক্তবের গেটে এসে থেমে যায়।
দেখে হুজুর আগে থেকে মক্তবে এসে বসে আছেন। সবাই একটু ঘাবড়ে যায়। আরে দেখেছিস, হুজুর তো আগে এসে বসে আছে। ইস, আজ তো আমরা শেষ। কালকে যা যা করেছি সব কি হুজুর জেনে গেছেন নাকি? এই সেরেছে, হুজুর মনে হয় আমাদের আতশবাজি ফুটানো, গান বাজনা করা, ফানুস উড়ানো, হ্যাপি নিউ ইয়ার পালন সবকিছু জেনে গেছে। হাই হাই আল্লাহ, যদি হুজুর আমাদের বকা দেন বা মারেন তখন কি হবে রে? সেটাই তো ভাবছি, আমাদের আজকে নিশ্চিত শাস্তি পেতে হবে। আরে না মিলি, তুই একটু বেশিই ভয় পাচ্ছিস। মারবে কেন? আমরা কি এমন বড় অন্যায় করেছি বল? জানি না রাফি, কালকে আনন্দ করতে গিয়ে আমরা হয়তো সীমা ছাড়িয়ে ফেলেছিলাম। ঠিক তখন হুজুর তাদের দিকে তাকান আর বলেন, এই যে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? তাড়াতাড়ি ভিতরে এসো। এভাবে বাইরে দাঁড়িয়ে ফিসফিস করলে কি হবে? এরপর বাচ্চারা সালাম দেয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আজ তোমাদের মক্তবে আসতে এত দেরি হলো কেন? এরপর হুজুর একটু থামেন, তারপর মুচকি হাসেন আর বলেন, যদিও দেরি তো হওয়ারই কথা। কালকে সারা রাত পর্যন্ত তোমরা যা যা করেছো আমি কিন্তু সবই লক্ষ্য করেছি। সবাই একে অপরের দিকে তাকায়। হুজুরের কথা শুনে মিলির মুখ শুকিয়ে যায়। দেখেছিস, আমি তো আগেই বলেছিলাম হুজুর সব জেনে গেছে। আল্লাহ ভরসা, আজ তো আমরা শেষ। আল্লাহ জানে হুজুর আমাদের কি শাস্তি দেয়। আচ্ছা আচ্ছা, আগে সবাই বসো, তারপর ধীরে ধীরে সব। কারো মুখে ভয়, কারো মুখে কৌতূহল, আর কারো মনে অনেক প্রশ্ন। বাচ্চারা সারিবদ্ধভাবে বসে আছে। হুজুর তাদের সামনে বসে আছেন, মুখে শান্ত ভাব, কণ্ঠে দৃঢ়তা। হঠাৎ হুজুর কথা শুরু করলেন। কাল রাতের কথা তোমাদের মনে আছে তো? তোমরা কি করেছো? সবাই চুপ হয়ে আছে, কারো মাথা নিচু, কারো চোখ বড় বড়। কি হলো, কথা বলছো না কেন? আমি কাল রাতে অনেক কিছু দেখেছি। আতশবাজির শব্দ শুনেছি, গান বাজনার শব্দ শুনেছি, ফানুস উঠতে দেখেছি। আমি দেখেই বুঝেছি তোমরা সবাই নতুন বছর খুব জাঁকজমকভাবে উদযাপন করেছো, তাই না? হুজুর, আ আ আ আরে আরে, ভয় পাওয়ার কোনো কারণ নেই মিলি। বলো কি বলতে চাও। শোনো, আনন্দ করেছো, ভালো কথা। আমি এই নিয়ে তোমাদের বকবো না, কোনো শাস্তিও দেব না। সবাই একটু অবাক হয়। বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে একটা কথা মনে রেখো, নতুন বছর শুধু উদযাপন করার জন্য আসে না। নতুন বছর এলে আমাদের মনে একটা বড় চিন্তা আসা উচিত। সেটা কি তোমরা জানো? কি চিন্তা হুজুর? এই চিন্তা যে আমরা আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে ফেললাম। হুজুর একটু থেমে আবার বললেন, আমাদের জীবন হয়তো 60 থেকে 70 বছরের, তার মধ্য থেকে একটা বছর চলে যাওয়া মানে আমরা তো মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম। বাচ্চাদের চোখে ভয় আর উপলব্ধি একসাথে হয় তখন। তাহলে হুজুর, এভাবে হই হুল্লোড় করে নতুন বছর উদযাপন করা আমাদের ঠিক হয়নি, তাই না? হুজুর মুচকি হাসেন, কিন্তু চোখে তার গভীরতা। খুশি হওয়া দোষ না রাফি, কিন্তু খুশির মাঝে যদি আমরা আল্লাহকেই ভুলে যাই সেটাই কিন্তু প্রধান সমস্যা। নতুন বছর আমাদের মনে করিয়ে দেয় আমাদের সময় কমে যাচ্ছে, বুঝেছো? তাহলে হুজুর আমাদের কি করা উচিত? আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই অবস্থায় আমাদের দরকার আরো বেশি ইবাদত, আরো বেশি নামাজ, আরো বেশি তওবা করা। নতুন বছর মানে নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। সবাই বুঝতে শুরু করে আজকের এই কথাগুলো শুধু হুজুরের উপদেশ না, জীবনেরও শিক্ষা। সব বাচ্চারা চুপচাপ বসে আছে। হুজুর, আমরা এখন বুঝতে পেরেছি নতুন বছরের শুরুতে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। নতুন বছরে আমাদের যে আসল কাজগুলো করা উচিত ছিল সেগুলো আমরা করিনি। তার বদলে আমরা গান বাজনা, আমোদ ফুর্তি আর হই হুল্লোড়ের পেছনে আমাদের সবচেয়ে দামি জিনিস সময়টা নষ্ট করেছি। আজ আপনার কথা শুনে বুঝতে পারছি নতুন বছর মানে শুধু আনন্দ আর মজা না, নতুন বছর মানে নিজের ভুলগুলোকে চিনে নেওয়া, নিজেকে ঠিক করার একটা নতুন সুযোগ। হুজুর, আমরা এখন বুঝেছি নতুন বছরে আমাদের কি কি করা উচিত, কিন্তু আমরা আরো জানতে চাই নতুন বছরে আমাদের আর কি কি করা উচিত, কিভাবে আমরা আমাদের জীবনটা আল্লাহর পছন্দের পথে সাজাতে পারি। এই সবকিছু আপনি আমাদের দয়া করে একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। ইনশাল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করব আপনার নসিহত অনুযায়ী চলতে, আমাদের ভুলগুলো ঠিক করতে, আর নতুন বছরে আমাদের ঈমান আর আমলের একটা সুন্দর স্বপ্ন সাজাতে। মিলি, তোমার এই কথাগুলো শুনে আমি খুব খুশি হয়েছি।
কারণ ভুল করা বড় কথা নয়, ভুল বুঝে ফেলা আর ঠিক করার ইচ্ছাটাই হলো আসল। শোনো বাচ্চারা, নতুন বছর মানে আল্লাহ আমাদের আরেকটা সুযোগ দিলেন। এই সুযোগটা যেন আমরা নষ্ট না করি। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব আর ঈশার নামাজ দিয়ে দিন শেষ করব। দ্বিতীয় কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়বে, অর্থ বোঝার চেষ্টা করবে। তৃতীয় কাজ, বাবা মাকে খুশি রাখা, তাদের কথা শুনবে, তাদের মনে কোনো কষ্ট দেবে না, কারণ বাবা মায়ের দোয়ায় আল্লাহ খুশি হন। চতুর্থ কাজ, চরিত্র ঠিক রাখা, মিথ্যে বলা, গালি দেওয়া, ঝগড়া করা এসব ছেড়ে দিতে হবে। পঞ্চম কাজ, সময়ের মূল্য বোঝা। মোবাইল, গেম, বিনোদন সবকিছুর একটা সীমা থাকবে। সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়। আর সবশেষে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করবে। ঘুমানোর আগে বলবে, হে আল্লাহ, আজ আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে বুঝবে নতুন বছর শুধু ক্যালেন্ডার বদলানোর বছর হবে না, নতুন মানুষ হওয়ার বছর হবে। এই হোক তোমাদের নতুন বছরের অঙ্গীকার। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপর সব বাচ্চা একসাথে মাথা নেড়ে সম্মতি জানায়। মক্তব ভরে ওঠে নতুন আশা আর দৃঢ়তার আলোয়। তারপর সেদিনের মতো মক্তব ছুটি দিয়ে দিলেন। ছোট্ট বন্ধুরা, তোমরা তো দেখলে নতুন বছরে মিলি, রাফি আর রাদিয়াদের কি কি করতে হচ্ছে। এখন প্রশ্নটা তোমাদের জন্য, এই ভালো কাজগুলো তোমাদের মধ্যে কে কে করবে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। সময় কখন যে ফুরিয়ে যায় মানুষ টেরই পায় না। এই তো সেদিনই জানুয়ারি শুরু হয়েছিল, আজ আবার আরেকটা বছর বিদায় নিতে চলেছে। রাস্তায় রাস্তায়, ভবনে ভবনে আলো, মোবাইলে মোবাইলে বার্তা, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু প্রশ্ন একটাই, এই হ্যাপি নিউ ইয়ারের আনন্দ কি সত্যি সবার জন্য সুখ বয়ে আনে, নাকি শুধু চোখ ধাঁধানো একটা মুহূর্ত? এই দেখো, এখনই লাইভ শুরু হয়েছে। ওয়াও, হাজার হাজার মানুষ কাউন্টডাউন করছে। কাল হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, 10, 9, 8 সবাই একসাথে চিৎকার করবে। রাত 12টায় কেক কাটবে, ছবি তুলবে, ফেসবুক, ইউটিউব কাল হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাসে ভরে যাবে। এইবার অনেক মজা হবে। আমি বাবাকে আগেই বলেছি আতশবাজি কিনে আনতে। এইবার পুরো আকাশ আলোকিত করব আমি আতশবাজি দিয়ে। হা 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 হা, বুম বুম শব্দে সবাই দেখবে রাফির আতশবাজি। এমন সময় জান্নাতুল একটু দূরে দাঁড়িয়েছিল। সবার এমন কথা শুনে সে সেখান থেকে চলে আসে আর বলে, তোমরা এত খুশি কেন? তোমরা কি তাহলে হ্যাপি নিউ ইয়ার পালন করার কথা বলছো? তোমরা কি ভেবে দেখেছো এই আনন্দে আল্লাহ খুশি হন কি না? আল্লাহ তো খুশি হবে, আমরা তো এখানে খারাপ কিছু করছি না। খারাপ না মানে কি? তোমরা হ্যাপি নিউ ইয়ার বলতে হ্যাপি নিউ ইয়ার রাতে উল্লাস করবে, আনন্দ ফুর্তি করবে, গান বাজনা করবে, আতশবাজি ফোটাবে আর সেদিন ফজর নামাজ কাজা করবে। এই তোমাদের উদ্দেশ্য, তাই না? এটা খারাপ কাজ না। আচ্ছা, একদিন নামাজ না পড়লে কি হবে? একদিন দিয়েই তো শুরু হয় অভ্যাস, আর আস্তে আস্তে একদিন নামাজকেই ভুলে যাবে আর এই দুনিয়াবি ফালতু কাজগুলোর সাথে জড়িয়ে যাবে তোমরা। জান্নাতুলের এমন কথা শুনে সেখানে হালকা নীরবতা চলে আসে। কিন্তু সবাই তো হ্যাপি নিউ ইয়ার পালন করছে জান্নাতুল, আমরা একা আলাদা হলেই বা কি হবে বলো তো? সবাই করলেই সব কাজ জায়েজ হয়ে যায় না। আমার আব্বু বলে, যে আনন্দে নামাজ বাদ পড়ে, যে আনন্দে আল্লাহকে ভুলে যায়, সেটা আসলে কোনো আনন্দ না। কিন্তু সবাই তো এটা করছে, সবাই কি তাহলে ভুল কাজ করছে? এই এই দেখো দেখো, ওই যে হুজুর আসছেন। আরে সত্যি তো, এটাই তো সুযোগ হুজুরকে জিজ্ঞাসা করার। আরে হুজুর যদি হ্যাপি নিউ ইয়ার পালন করার কথা শুনে রাগ করে তখন কি হবে? না না, হুজুর তো খুবই ভালো মানুষ, আমাদের কত সুন্দর সুন্দর উপদেশ দেন, রাগ কখনোই করবেন না। হা হা হা, এখন জিজ্ঞেস না করলে সারা রাত আমার মাথার ভিতর এটা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করো, আমারও জানতে ইচ্ছে করে হ্যাপি নিউ ইয়ার পালন করা সম্পর্কে ইসলাম কি বলে। আমাদের সবারই জানা উচিত এটা। এরপর হুজুর প্রায় তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখন জান্নাতুল বলে উঠল, হুজুর হুজুর
হুজুর থামেন একটু। হ্যাঁ হুজুর, একটু কথা ছিল আমাদের। হুজুর বাচ্চাদের এমন ডাকে ফিরে তাকালো এবং থেমে বলল, আরে তোমরা কি কিছু বলবে? আসসালামু আলাইকুম হুজুর, আমরা একটা বিষয়ে খুব দ্বিধায় আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মুখ দেখে বুঝেছি তোমাদের মনে অনেক প্রশ্ন। আচ্ছা চলো এক কাজ করি, ওই গাছটার নিচে গিয়ে বসি। এরপর হুজুর গিয়ে গাছতলায় বসে পড়ল। বাচ্চাদের কেউ কেউ হুজুরের পাশে বসলো, আর কেউ দাঁড়িয়ে থাকলো। হুজুর, ওরা সবাই নতুন বছর সেলিব্রেট করতে চায়, কিন্তু ভয়ও লাগছে। এইসব কি ইসলামে পালন করা জায়েজ আছে হুজুর? দেখো বাচ্চারা, নিউ ইয়ারে কি হয় জানো তোমরা? নামাজ বাদ পড়ে, অশ্লীল গান হয়, নাচ হয়, আতশবাজিতে মানুষ আহত হয়, সময় নষ্ট হয়, অন্য ধর্মের সংস্কৃতি অন্ধভাবে নকল করা হয়। আল্লাহ কি এমনটা পছন্দ করেন না হুজুর? আল্লাহ খুব দয়ালু, কিন্তু তিনি অবহেলাকে পছন্দ করেন না। আমরা তো শুধু আনন্দ করতে চেয়েছিলাম হুজুর। আসল আনন্দ কি জানো? যে আনন্দে তোমার মা হাসে, বাবা খুশি হয়, আর আল্লাহ সন্তুষ্ট হন, সেটাই আসল আনন্দ। তাহলে আমরা নতুন বছরে কি কি করতে পারি হুজুর? শোনো তাহলে, নতুন বছর তোমরা শুরু করতে পারো নতুন করে নামাজ শুরু করে, কোরআন পড়ার প্রতিজ্ঞা করে, বাবা মায়ের কথা শোনার মাধ্যমে, মিথ্যা ছেড়ে সত্য ধরার মাধ্যমে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করার মাধ্যমে। একটা বছর চলে গেল, তোমরা কি দেখেছো যে তোমরা আগে থেকে নিজেদের কতটা উন্নত করতে পেরেছো, কতটা ভালো করতে পেরেছো? যদি তোমরা সেটা না করে থাকো, তবে নতুন বছরে নিজেকে শুধরিয়ে নাও এবং ভালো হওয়ার চেষ্টা করো, যাতে এ বছরটা তোমার ভালো কাটে। এই প্রশ্নটাই সবচেয়ে বড় কাউন্টডাউন। ইনশাআল্লাহ হুজুর, আমরা তাহলে এগুলোই করব। নতুন বছরে আপনি যেভাবে বলেছেন আমরা তাই করার চেষ্টা করব। হ্যাঁ হুজুর, আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন। ঠিক আছে বাচ্চারা, তোমরা তাহলে এখন বাড়ি যাও। একটু পরে জোহরের আজান হবে, তখন সব ছেলেরা মসজিদে এসে নামাজ পড়বে, আর মেয়েরা বাড়িতে নামাজ পড়ে নেবে, ঠিক আছে? এরপর সবাই ঠিক আছে বলে তারা যে যার বাড়িতে চলে যায়। বাবা সাইম, এত দেরি হলো কেন? আম্মু, আজ আমরা হুজুরের সাথে কথা বলেছি। তা হুজুরের সাথে কি নিয়ে কথা বললে? নতুন বছর নিয়ে আব্বু। আমরা ভাবছিলাম নতুন বছরে কেক কাটবো, কাউন্টডাউন করবো, গান বাজনা বাজাবো, কিন্তু হুজুর আমাদের বুঝিয়েছেন নতুন বছর মানে শুধু আনন্দ না, নতুন করে ভালো মানুষ হওয়া। সুবহানাল্লাহ, হুজুর তো খুব সুন্দর কথা বলেছেন। শোনো বাবা, নতুন বছর যদি তোমার নামাজ ঠিক করে দেয়, তোমার চরিত্র ঠিক করে দেয়, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় উৎসব। আব্বু, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে ফজরের নামাজ একদম মিস করব না। এই কথা শুনে সাইমের বাবা মা দুজনেই খুশি হয়ে যায়। এদিকে রাফিও তার বাড়িতে গিয়ে তার আব্বু আম্মুকে বলে, আম্মু, আব্বু, আমি আজ একটা কথা বলবো। কি হয়েছে বাবা, বলো। আমি আজ হুজুরের কাছ থেকে জেনেছি আতশবাজি ফাটালে পাখি, মানুষ কষ্ট পায়, মানুষের বাড়িতেও আগুন লেগে যেতে পারে, জোরে জোরে গান বাজালে অসুস্থ রোগীদের কষ্ট হয়। তাই তোমাদের যে বলেছিলাম এবার হ্যাপি নিউ ইয়ারে আমরা সেলিব্রেট করব, আমি সে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে বাবা? আমি আতশবাজি চাই না আব্বু, আমি চাই নতুন বছরটা আল্লাহর কাছে ভালো হয়ে শুরু হোক। এই কথাটা শোনার জন্যই তো আমি তোমাকে মানুষ করছি বাবা। আজ আমরা অনেক খুশি হয়েছি। আজ তুমি আমাকে গর্বিত করেছো বাবা। এই ব্যাপারে আমরাও তোমাকে নিষেধ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাদের কথা শুনবে না বলে আমরা কিছুই বলিনি। আম্মু, আজ হুজুর আমাদের অনেক সুন্দর কথা বলেছেন। কি বলেছেন মা? নতুন বছর মানে নতুন করে কোরআনের সাথে বন্ধুত্ব করা, মিথ্যা ছেড়ে সত্য ধরা, আর আল্লাহকে বেশি করে ভালোবাসা। জান্নাতুল, এই কথাগুলো শুনে আমার মনটা শান্ত হয়ে গেল। আম্মু, আমি কথা দিচ্ছি নতুন বছরে বেশি বেশি করে কোরআন পড়ব আর আল্লাহর সাথে ভালো সম্পর্ক করব। তুমি আমার জন্য দোয়া করো মা। অবশ্যই দোয়া থাকবে মা। আল্লাহ তোমার মনের নেক আশা পূরণ করুন, আমিন।
অন্যদিকে মিলি বাড়িতে গেলে মিলির মনটা খারাপ দেখে তার মাতাকে জিজ্ঞেস করে, আজ তোমার মনটা খারাপ কেন মা? আম্মু, আজ আমি বুঝেছি নতুন বছর মানে নতুন জামা না, গান বাজনাও না, আতশবাজিও নয়, আনন্দ ফুর্তি হই হুল্লোড়ও নয়। তাহলে কি মিলিমা, তুমি না হ্যাপি নিউ ইয়ার পালন করতে খুবই আনন্দ পাও, হঠাৎ কি হলো তোমার? আম্মু, নতুন বছর মানে নতুন করে নামাজ শুরু করা, কোরআন পড়ার প্রতিজ্ঞা করা, মিথ্যা ছেড়ে সত্য ধরা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। আর আম্মু, আমি এখন থেকে তাই করব, নতুন বছরে হবে এটাই আমার প্রতিজ্ঞা। সত্যি মা, তুমি এবারের নতুন বছরে সবচেয়ে ভালো কাজটা করতে যাচ্ছ। আমি দোয়া করি মা, তুমি অনেক বড় হও। তো বন্ধুরা, দেখলে তো, নতুন বছর আসে শুধু ক্যালেন্ডার বদলাতে না, যে নতুন বছরে ভালো হওয়ার প্রতিজ্ঞা করে তার পুরো বছরটাই হয়ে ওঠে আলোর বছর। তাই আমরা নতুন বছর উশৃঙ্খলের মতো সেলিব্রেট করে পালন করব না, প্রতিজ্ঞা করব যাতে আমরা আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, মানুষের উপকার করতে পারি এবং মিথ্যা ছেড়ে দিতে পারি, নামাজ পড়তে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি। আর তোমরা কে কে নতুন বছরে এই ভালো কাজগুলো করতে চাও তা কমেন্টস। আচ্ছা বাচ্চারা, এবার চলো, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, হাসি ঠাট্টা গল্প তো হবেই সবার, কিন্তু শীতের সকালে খালি পেটে এসব গল্প মানায় নাকি? আগে চলো সবাই সকালে টাটকা খেজুরের রস খেয়ে আসি। এই তো আর কিছুক্ষণ পরেই গাছিরা রস নামাতে আসবে। দাদার এমন কথা শেষ হতেই সবাই একসঙ্গে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করে। চারপাশে ঘন কুয়াশা, সবকিছু যেন সাদা চাদরে ঢাকা। পায়ের নিচে ভেজা ঘাসে চপচপ শব্দ, আর বাতাসে ভাসছে ভেজা মাটির কাঁচা গন্ধ। হঠাৎ কুয়াশার আড়াল থেকে দেখা গেল একটা লম্বা খেজুর গাছ, আর গাছের নিচে একজন লোক রসের হাড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগতা আরে এটা মিলি মামুনি না? আজ তো দেখছি দাদা নাতিদের ভাগ্য ভালা। দেখেন দেন মির্জা কাকা, সারা রাতের রস হাড়িতে জয়মা একদম মধুর মতো হইয়া আছে। তা দিমু নাকি এক গিলাস মামুনি রে? বলতে না বলতে গাছি হাড়ির ঢাকনা খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ে মিষ্টি খেজুর রসের ঘ্রাণ। ওহো, কি সুন্দর ঘ্রাণ! সত্যি মধুর মতো ঘ্রাণ আসছে। এই রস কি সত্যি গাছ থেকে আসে? হ হ মিলি মামুনি, গাছ থেকেই তো রস আসে। গাছ থেকে রস নাইলে কি আমরা নিজ হাতেই রস তৈরি করতে পারবো? হায় সুবহানাল্লাহ, আল্লাহর কি অসীম কুদরত! গাছের ভেতর থেকে এমন মিষ্টি ঠান্ডা রস বের হয়, ভাবতেই তো ভালো লাগে। আমি কিন্তু আগে চেখে দেখবো। খুব বেশি মিষ্টি হলে অনেকগুলো খাবো। এই এই সাবধান, মিলিকে আগে দিলে কিন্তু সব একাই শেষ করে দেবে, আমরা কিছুই পাবো না। তা তো করবই, শীতের মধ্যে ভালো জিনিস পেলে আমি কখনোই তা মিস করি না, বুঝলি? এরপর সবাই একসঙ্গে হা হা করে হেসে ওঠে। গাছি কাকা একে একে সবার হাতে রসের গ্লাস তুলে দেন। রসের মিষ্টি গন্ধে সবার মুখে যেন আলোর ঝিলিক ফুটে ওঠে। এদিকে উঠোনে দাদি চুলায় বসানো বড় সসপ্যানে খেজুরের রস ঢেলে ধীরে ধীরে গরম করতে লাগলেন। চুলার আগুনে টুকটুক শব্দ, আর সসপ্যান থেকে উঠতে থাকা বাষ্পের সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ল মিষ্টি খেজুর রসের গন্ধ। কুয়াশা আর শীতের ভেতর সেই গন্ধ যেন পুরো উঠোনকে উষ্ণ করে দিল। এই নাও তোমাদের জন্য গরম খেজুরের রস, আর সঙ্গে দিলাম গরম গরম ভাপা পিঠা। খেয়ে আল্লাহর কাছে দোয়া করো সবাই। দাদি একে একে সবার হাতে বাটি আর পিঠার থালা তুলে দিলেন। দাদি, এটা তো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু জিনিস দেখছি। শহরের কোনো খাবার এর কাছে কিছুই না। হ্যাঁ হ্যাঁ ঠিক, শীতে গ্রামের পিঠা না খেলে যেন শীত অসম্পূর্ণই থেকে যায়। মনে হচ্ছে জীবনের সব স্বাদ আজ এক প্লেটেই সাজানো আছে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, এত সুন্দর রিজিক দেওয়ার জন্য তোমাকে অসংখ্য শুকরিয়া। চারজন একসাথে মাথা নুয়ে বলে ওঠে আমিন। দোয়ার পর যেন পিঠার স্বাদ আরো বেড়ে গেল। আগুনের লাল আলো, কুয়াশার সাদা পর্দা আর বন্ধুদের হাসি, সব মিলিয়ে উঠোনটা একেবারে স্বপ্নের জায়গা হয়ে উঠল।
পরদিন আবার উঠোনের একপাশে আগুন জ্বলছে। মিলি, রাইকা, তাসনিম আর সাইম চারজনই আগুনের পাশে গোল হয়ে বসে আছে। দূরে চুলার ওপর বড় হাঁড়িতে দাদি পিঠার ভর্তা নেড়ে চলেছেন। পাশে দাদু খেজুর রস গরম করছেন। বাষ্প উঠছে ধীরে ধীরে। আজ তো নবান্নের সকাল সোনারা, চিতই হবে, ভাপা হবে, পাটি সাপটাও বাদ যাবে না আজ। আর তোমাদের জন্য আলাদা করে বানাচ্ছি সুগন্ধি নারকেল আর খেজুর গুড়ের ভর্তা। দাদি, আমি কি একটু সাহায্য করতে পারি? হাত দিয়ে মিশিয়ে দিতে পারলে অনেক মজা হবে। অবশ্যই বুবু, হাতে হাতে কাজ করলে বরকত আসে ইনশাআল্লাহ। তবে সাবধানে থাকবে, হাড়ি আর চুলা কিন্তু খুব গরম। আর আমি পিঠা সাজানোর দায়িত্ব নিলাম। এই শীতের সকালে এখানে বসে থাকাটাই তো এক ধরনের ইবাদত মনে হচ্ছে দাদি। সবাই একসাথে হেসে ওঠে। আগুনের টুকটাক শব্দ, হাড়ির ভাপ উঠছে, খেজুর রসের গন্ধ আর শিশুদের হাসি। গ্রামের উঠোনটা যেন একটা জীবন্ত কার্টুন দৃশ্য। গ্রামের কাজ মানে আনন্দ। এখানে কেউ একা কিছু করে না, সবাই মিলে করে। দাদু, আমি চাই এই সকালটা যেন কখনোই শেষ না হয়। ইনশাআল্লাহ, এই রসটা আর একটু গরম হলেই খেতে পারবে তোমরা। শীতের আনন্দ শুধু দৌড়ঝাঁপ খেলায় না বুবু, ভালো খাওয়া আর আল্লাহর কাছে দোয়া করাও শীতের বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ দাদু, কি যে মজা এই খেজুর রসের। শীত এলেই তা বুঝি। সত্যি গ্রামের খাবারের স্বাদই কিন্তু আলাদা। আচ্ছা মিলি, বলো তো, শহরের চা আর এই খেজুর রস কি এক জিনিস? কখনোই না। খেজুরের রসের সাথে চায়ের কোনো তুলনাই চলে না। একদম সত্যি কথা। শীত আমাদের কষ্ট দেয়, আবার সেই কষ্টের মাঝেও এত আনন্দ দেয় যে আমরা আসলেই খুব লাকি। আলহামদুলিল্লাহ। উঠোনের একপাশে কলা পাতা পাতা হয়েছে। মিলি আর রাইকা একসাথে চিতই পিঠা সাজাচ্ছে। মাঝে মাঝে ঠাট্টার চোখে তাকাচ্ছে। রাইকা, এই পিঠাটা ঠিকঠাক হলো তো? পিঠা ঠিকই হয়েছে। তোমার হাতের ছোঁয়ায় এমনিতেই সবকিছু সুন্দর হয়ে যায় মিলি। আর আমি চাই আল্লাহ যেন আমাদের এই বন্ধুত্বে বরকত দেন, যেমন বরকত দিয়েছেন এই পিঠার ভেতর। ইনশাল্লাহ। এই শীতের দিনগুলো, এই হাসিগুলো আমি কোনোদিন ভুলবো না। এখন পুরো উঠোনটাই উৎসব মুখর। শিশিরে ভেজা ঘাসের খেজুর রস আর পিঠা। দাদু পাশে মুচকি হাসছেন। সব সময় মনে রাখবে, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানানো খুব দরকার। শীতের কষ্ট যদি ধৈর্য ধরে সহ্য করো, তাহলে আনন্দ আরো বেড়ে যায়। হ্যাঁ দাদি, আমি আজ থেকে আরো বেশি করে আলহামদুলিল্লাহ বলবো। শীতের প্রতিটা আনন্দ আর শিক্ষা আমি মনে রাখবো। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজ তোমাদের মুখে আলাদা একটা আনন্দ দেখছি। শীতের ছুটির আনন্দ। ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব। হুজুর সাহেব, আজকে আমরা নতুন কিছু শিখবো। অবশ্যই বুবু, আজ আমরা শীতের সময় পড়ার একটি খুব সুন্দর দোয়া শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শীতে কষ্ট হলেও আল্লাহর কাছে সাহায্য চাইতে। কোন দোয়া হুজুর সাহেব? আমরা কি সবাই একসাথে শিখতে পারবো? পারবই তো, মনোযোগ দাও। আল্লাহুম্মা আজিরনি মিন জামহারির জাহান্নাম। এর মানে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের তীব্র শীতল শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আজিরনি মিন জাহান্নাম জাহান্নাম। হুজুর সাহেব, আমরা যদি মন থেকে দোয়া করি তাহলে কি আল্লাহ আমাদের শাস্তি দেবেন? অবশ্যই মা, আল্লাহ দয়ালু, তিনি বান্দার ডাক কখনো ফিরিয়ে দেন না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কুরআনের আয়াত তেলাওয়াত করেন, ধৈর্য ধরো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। এভাবে সেই দিনটি কেটে যায়। তারপর গ্রামে সন্ধ্যা নেমে আসে। চুলোয় আগুন জ্বলছে,
চারপাশে উষ্ণতা, পিঠা, খেজুর রস আর হাসিতে দিনটা শেষ হয়ে আসে। পরদিন সকালবেলা মিলি আবার তার শীতের ছুটির শেষে শহরের বাড়ির দিকে রওনা দেয়। সবাই সেখানে উপস্থিত হয় মিলিকে বিদায় জানানোর জন্য। ইনশাআল্লাহ আবার আসবো তোমাদের কাছে। এই শীতের দিনগুলির গল্প আমি কোনোদিনও ভুলবো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আবার একসাথে করবেন। তারপর মিলি একে একে সবার থেকে বিদায় নিয়ে তার মায়ের সাথে শহরে রওনা করে। তার দাদা দাদি, তার গ্রামের বন্ধুরা সবাই চোখের পানি ফেলতে থাকে। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? তোমরা যারা শহরে থাকো, তোমরা কি মিলির মতো গ্রামে গিয়ে শীতের আনন্দ উপভোগ করো? যদি করে থাকো তা কমেন্টস করে জানিয়ে দাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।